ব্যারিস্টার ফুয়াদ, আপনার থেকে একটু শুনতে চাই এই খবর দুটোর বিষয়ে। প্রথম খবরটি হচ্ছে ৩২ বছর পর সংস্কার, ৭ মাসেই বাতিল। জনগণ নয়, ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষায় মরিয়া সরকার। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় ১১৭টি যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ ছিল সেগুলোকে আপনার যাচাই বাছাই করে ২৯৭টিতে উন্নীত করা হয় এবং ওষুধের আপনার মূল্য পুনরায় নির্ধারণ করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত বর্তমান সরকার বাতিল করেছে এবং সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে, জাতীয় উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বলছেন যে এই ৩২ বছর পরে আমরা যে আপডেট করে একটা তালিকা দিলাম, এটা বাতিল করা মানে হচ্ছে আসলে আপনার ওষুধ কোম্পানির স্বার্থ দেখা এবং পিছনের পথে হাঁটা। তো প্রশ্ন হচ্ছে, আমরা তো সামনের দিকে এগোনোর কথা, আমরা পিছনে হাঁটছি কেন? মানে এগুলোর কারণটা কি? দেখেন, এই বিষয়ে আমি একটু আগের বিষয়ে একটু বলি। ওই যে আমার তথ্য রেফারেন্স দেখেন, বাসস থেকে শুরু করে অনেকগুলো জাতীয় গণমাধ্যম কিন্তু রিপোর্ট করেছে প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ওই মিটিংটা কোথায় হয়েছে, তো ওইটা সোর্সে আমি এটা বলেছি। আপনি যেটা জিজ্ঞেস করেছেন সেটার ব্যাপারে বক্তব্য হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্স করেছি এই বিষয়ে। এই দুঃখজনকভাবে হলে সত্য যে এন্টায়ার গণমাধ্যমে এই বিষয়ে নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন দেখলাম না। আপনি টক শো হোস্ট করেন একাধিক জায়গাতে, আপনাদের টোটাল টক শোর ভিতরে আমি টপিক দেখলাম না কোথাও আলোচনা হচ্ছে। অথচ দেখেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের মানুষ প্রতিদিন যে কয়টা কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য, এবং দেশের স্বাস্থ্য খরচের ৮০% থেকে ৯০% ব্যক্তির নিজের পকেটের টাকা থেকে খরচ হয়। এবং স্বাস্থ্য সংক্রান্ত যত খরচ আছে, ধরেন ডাক্তার দেখানো, টেস্ট করা, হাসপাতালে ভর্তি, ওষুধ কেনা, এর ভিতরে সবচেয়ে বেশি ওষুধ কেনার পিছনে জনগণের টাকা বেশি খরচ হয়, কারণ এটা লম্বা সময় ধরে করতে হয়, কিনতে হয়, খাইতে হয়। এবং আমি এটা বলি আর কি, যে দেখবেন যে আপনি একটা মহল্লায় যদি ঘোরেন, এককভাবে সবচেয়ে বেশি দোকান খুঁজে পাবেন খাবারের দোকান, তারপরে হচ্ছে ওষুধের দোকান। পচা খাবার খাচ্ছি, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, এই কানেকশনটা রয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি 1979 সালে একটা খসড়া প্রস্তাব তৈরি করে এই ব্যাপারে। তখন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কর্নেল এম হক। এরপরে হচ্ছে কাজটা শেষ করা যায়নি। 82 সালে এসে ওই কমিটি ফাইনাল করে এরশাদের সময় ওষুধ স্বাস্থ্য নীতিমালা হাবিজাবি, যেটা হয় তখন আপনার, যেখানে তখনকার বাজারে 4000-এর প্লাস নিবন্ধিত ওষুধ ছিল। ওই কমিটি অ্যাসেস করে দেখে যে আপনার 1700 প্লাস ওষুধ ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে, অথবা বেটার কোয়ালিটি জেনারিক ওষুধ আসছে, অথবা আপনার ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। সেই ওষুধগুলোকে তারা নিয়ন্ত্রণ করে বাজার থেকে বাতিল করে দেয়। বাকি ওষুধগুলোকে তারা একটা এসেনশিয়াল ড্রাগসের তালিকাতে আনে এবং তার মূল্যটা নির্ধারণ করে দেয়। এটা রেজাল্টে যেটা হয়েছে, 80-র দশকে 70-এর দশকে কিন্তু আমাদের টোটাল ওষুধ ছিল বিদেশ নির্ভর। 8টা বড় বিদেশি কোম্পানি, সুইস, জার্মান, বিভিন্ন কোম্পানি, তারা এই ওষুধের মার্কেট নিয়ন্ত্রণ করত। তারা কিন্তু ব্যাপক রিয়াকশন শো করেছে। এরশাদ যখন আমেরিকাতে যায়, প্রেসিডেন্ট পর্যন্ত হচ্ছে রিগান তখন তাকে এই ব্যাপারে বলেছে বিবেচনা করবার জন্য। সেই রকম একটা বাস্তবতা, এরশাদ কিন্তু অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে। এইটার সেকেন্ড এক্সটেনশন আমরা দেখলাম 94 সালে বেগম জিয়ার সরকারে। এইটা 117টা ওষুধকে এসেনশিয়াল ড্রাগস হিসেবে আইডেন্টিফাই করা হয় এবং তাদের মূল্য নির্ধারণ করে দেয়। এইটা করবার কারণে কি ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই তো। আমার দেশের লোকাল ইন্ডাস্ট্রির ব্যবসা ছিল না 10%, কিন্তু 94 সালে এই ব্যবসা তো 1000 কোটি টাকা পার হয়ে গেছে। এরপরে হচ্ছে এইটা চলতে 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 আজকে যখন আসছে, এখন 32 বছর পরে তো আপনি জানেন যে ওই যে 117টা জনস্বাস্থ্যের ঝুঁকি, সেটা তো আপনি মোকাবেলা করতে পারবেন না। ওয়ার্ল্ড ব্যাংকের যে এসেনশিয়াল ড্রাগসের তালিকা, সেটাও তো তারা আপডেট করেছে 400 প্লাস। এই 117টা ওষুধের ভিতরে 25-30টা মোটামুটি ফাংশনাল আছে, বাকিগুলো মার্কেটেই নাই। তাহলে আপনি এটাকে তো আপডেট করতে হবে সিস্টেমটাকে। নতুন জেনার আসছে, নতুন আপনার রোগ বালাই তৈরি হয়েছে, মানুষের নতুন নতুন ক্যাপাসিটি এবং মানে ভোগান্তি তৈরি হয়েছে। সেটাকে সামনে রেখে তারা এই কাজটা করেছে এবং আমার বিশ্বাস রাইটলি করেছে। আমি যতটুকু পড়াশোনা করেছি, রাইটলি সরকার এটা করেছে। এবং দুঃখজনক হলো সত্য যে সরকার যে এক্সকিউজে এটা বাতিল করেছে, যে উপদেষ্টা পরিষদের মতামত নেওয়া হয়নি,
এখন কেউ কেউ প্রশ্ন করছে এটার ক্ষেত্রে তো আপনার পুরোপুরি বাতিল না করে সেটাই না হয় প্রযোজ্য না 2023-এর যে ড্রাগস কসমেটিক্স অ্যাক্ট যেটা আছে সেখানে বলা আছে সরকার চাইলে একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারবে, কিন্তু আর্টিকেল 30-তে ওষুধের এসেনশিয়াল ড্রাগসের তালিকা করা, মূল্য নির্ধারণ করবার শর্ত আকারে উপদেষ্টা পরিষদের মানে সাথে পরামর্শ করে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে দেখেন ফানি এনাফ, যখন কেয়ারটেকারের সরকার এটা করেছে তখন কিন্তু কোনো উপদেষ্টা পরিষদ ছিল না, ইন এক্সিস্টেন্স। তো যে ছিল না তার পরামর্শ নেবার প্রশ্ন কিভাবে আসে? এই সরকার এসে দুষ্টামির অংশ হিসাবে শিল্প মালিকদের পরামর্শে 29শে জুন একটা উপদেষ্টা পরিষদ করে তারপর হচ্ছে এটা বাতিল করে। তাহলে এইটা করে দিন শেষে কার লাভ হয়েছে? কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, মানে ফুয়াদ ভাই একটু সরি আমি বিনয়ের সাথে থামাচ্ছি আপনাকে, ওষুধ শিল্পের মানে যারা আসলে মানে মুঘল, তারা যেটা বলতে চায় বিগত সরকার এই ওষুধ শিল্পের যখন এই দামটা রিভাইজ করে এবং এসেনশিয়াল ড্রাগসের লিস্টটাকে রিভাইজ করে, সেই ক্ষেত্রে সেই শিল্পের সঙ্গে যুক্ত কারো পরামর্শ না নিয়ে একতরফা ভাবে করেছে। না, এটা সত্য না, মিটিং হয়েছে, একমত হয় নাই। এখন দেখেন প্রসেসটা কি, যে আমি রাষ্ট্র আকারে সিদ্ধান্ত নিলাম যে এই 297টা ওষুধ এসেনশিয়াল আইটেম ফাস্ট ট্র্যাক করা হবে এবং তার মূল্য আমি নির্ধারণ করে দেব। এইটা বলে আমি একটা চিঠি ইস্যু করলাম। ইস্যু করা মানে কি সরকার ওষুধের দাম ঠিক করে দিয়েছে? আপনি ওষুধের দামের প্রাইসিং এর ব্যাপারে তো এখন আপনি মালিক পক্ষের সাথে বসবেন যে আমি এই 297টা ওষুধকে এসেনশিয়াল ড্রাগস হিসেবে আইডেন্টিফাই করেছি, এখন আপনি আপনার র ম্যাটেরিয়ালস, ম্যানেজমেন্ট কস্ট, লেবার কস্ট, এরপর সারপ্লাস ভ্যালু, এটা আপনি সাবমিট করেন যে আমি প্যারাসিটামলকে আমি দাম ঠিক করে দেবো। এখন আপনারা বলেন কয় টাকা করলে আমরা দিতে পারবো, আপনারা করতে পারবেন। তখন না আপনি আর্গুমেন্টে আসবে সেকেন্ড স্টেজে, ওষুধ দপ্তর শুরু করে বাকি স্টেক হোল্ডাররাই আলোচনাতে আসবে। থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা অনুষঙ্গ, সেটা হচ্ছে যে আপনি এই যে উসিলাতে এটা করছেন তার থেকে কিন্তু বড় চ্যালেঞ্জ এই ওষুধ কোম্পানিগুলোর সামনে আছে, যেটা তারা মাথায় নিচ্ছে না। তারা মনে করতেছে কিছু নগদ ব্যবসা করব, নগদ খাবো। 2029 সাল এলডিসি গ্রাজুয়েশনের ডেডলাইন তো এই বছর, এক্সটেনশনের জন্য 3 বছর সময় চাওয়া হয়েছে এবং সেটা এলডিসি গ্রাজুয়েশন হইলে কি হবে দেখেন, আমরা যে ওষুধ বানাই আমাদের কোম্পানিগুলো প্রায় 50,000 কোটি টাকা সবই কিনে আনতে লাগবে। এখন তো সব নকল বানাই আমরা, কি মানে আমরা আইনগতভাবে একটা ওষুধ নকল করতে পারি, এই জন্য আমার খরচ কম, আমি অল্প দামে গরিবের কাছে বেচতে পারি। এলডিসি গ্রাজুয়েশন যখন হবে, আপনি এই ওষুধের দাম, যেহেতু আপনার র ম্যাটেরিয়ালস নাই, ইন্ডিয়া থেকে চায়না থেকে আপনার আরএনডিও নাই, এক্স্যাক্টলি, ফলে আপনাকে পুরোটা কিনে আনতে হবে পেটেন্ট এবং প্রাইসটা অনেক বেশি হিট করবে। তখন দেখবেন ইন্ডিয়ান পণ্যে বাংলাদেশের কিন্তু অনেক সেকশন কিন্তু ফ্লাডেড হয়ে গেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়নি কেন? কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওই যে এলডিসির যে বেনিফিট ইন্ডিয়া পায় না, আমরা প্রোটেকশনটা পাই। তাহলে 3 বছর পর এই মালিকদের তো ভিক্ষা করে খাইতে হবে এবং তাদের ইন্ডিয়ার ওষুধ আর চায়নার ওষুধ বেচতে হবে, যেভাবে র ম্যাটেরিয়াল বিক্রি করতেছে চাইনিজ ম্যাটেরিয়াল দিয়ে। সেই জায়গাতে আপনারা মালিক পক্ষ তো যদি সিরিয়াস বিজনেস করতে চান, আপনি তো এলডিসি বাতিল করবার জন্য লবি করবেন, যে যেন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে না যায়। শুধু পিছায় না, ইটস বোগাস, টোটাল বোগাস আইটেমের উপর ভিত্তি করে, ডেটার উপর ভিত্তি করে এটা করেছে। এখন দেখেন আজকে আবার দেখলাম যে জিইডি একটা ডিপার্টমেন্ট আছে সরকারি অর্থ মন্ত্রণালয়ের, জেনারেল ইকোনমিক ডিভিশন, তারা বলছে 5 বছর পরে নাকি আমাদের জিডিপি 4,500 হবে। মানে অলরেডি আমার ডেটা ম্যানিপুলেটেড। আমার জিডিপি $500 বিলিয়ন ক্রস করে নাই, আমার পার ক্যাপিটা ইনকাম $3,000 না। অতএব সেই রকম বোগাস ডকুমেন্টের উপরে ভিত্তি করে আপনি এলডিসি করবেন, এর কনসিকুয়েন্স বুঝতেছেন?